আচ্ছা, শ্মশানে কে থাকে? আমরা যতদূর জানি শ্মশানে কালী ঠাকুর, শিব ঠাকুরের পুজো হয়, কিন্তু বিষ্ণু পুজো কি হয়? হয়তো হয়। কলকাতাতে এমনই একটা মন্দির রয়েছে যার দুপাশে রয়েছে শ্মশান এবং মাঝখানে রয়েছে বিষ্ণু মন্দির। আজকে আমি সেই মন্দিরেই তোমাদেরকে নিয়ে যাব। প্রথমেই বলে রাখি তোমরা এই মন্দিরে কিভাবে যাবে। এই মন্দিরের সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো কালীঘাট। সেখান থেকে চেতলা ব্রিজ মাত্র 5 মিনিট হেঁটে আসা যায়। এখানেই রয়েছে মহীশূর গার্ডেন। এর আশেপাশে রয়েছে কেওড়াতলা মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি ও অপর পাশে রয়েছে কাঠের চুল্লি। এছাড়াও শিয়ালদা ও হাওড়া থেকে কালীঘাটগামী বাস খুব সহজেই পাওয়া যায়। এক্ষেত্রেও তোমাদেরকে চেতলা ব্রিজের কাছে নামতে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জনের যে স্মৃতিসৌধ রয়েছে ঠিক তার পাশেই অবস্থিত এই মহীশূর গার্ডেন। এখানে আলাদা করে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। রাস্তার পাশে যে ছোট ছোট ব্যারিকেড দেখতে পাচ্ছ, এখানেই তোমরা তোমাদের গাড়ি রাখতে পারো। গাড়ির জন্য আলাদা করে কোনো পার্কিংয়ে চার্জ দিতে হয় না। মন্দিরের মেন গেটের উপরেই স্বয়ং বিরাজমান রয়েছেন মা লক্ষ্মী। এই মন্দির সপ্তাহের প্রত্যেক দিনই সকাল 6টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। এটাই হলো এই মন্দিরের মেন গ্রাউন্ড। গ্রাউন্ডে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের মেন গ্রাউন্ডের দুপাশ দিয়ে চলে যাচ্ছে দুটো রাস্তা এবং আমরা এখন বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে যাব এবং যেতে যেতে ছোট্ট করে মন্দিরের ইতিহাস তোমাদেরকে বলে দেব। মহীশূরের 23তম মহারাজা ছিলেন রাজা চামরাজেন্দ্র ওয়েদার। তিনি নারী শিক্ষা বিস্তারের জন্য একবার কলকাতা ভ্রমণে এসেছিলেন লর্ড এলগিনের সাথে দেখা করতে এবং সেই সময় তিনি ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে মারা যান। তারপর ওনার সৎকার করার জন্য কেওড়াতলা মহাশ্মশানের পাশেই এই এক টুকরো জমিটা কিনে নেওয়া হয়। মাঝে বলে রাখি এখানে একটা ছোট্ট জিম রয়েছে যেটা কিনা বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। ঠিক তার কিছু বছর পর ওনার পুত্র এই জায়গাটাকে একটা খুব সুন্দর উদ্যানে পরিপূর্ণ করেন। সুন্দর গাছগাছালি, বাগান, ঝর্ণা দিয়ে এবং সর্বোপরি একটা বেলে পাথরের তৈরি বিষ্ণু মন্দির দ্বারা এই জায়গাটাকে সুসজ্জিত করে তোলেন। প্রথম দিকে এই মন্দিরের দায়ভার রাজপরিবারের ওপর থাকলেও কালের নিয়মে তা ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। পরবর্তীতে কলকাতা কর্পোরেশন নিজ দায়িত্বে এই মন্দিরকে আবার পুনরায় সুন্দর করে সাজিয়ে তোলে। এখানে দেওয়ালেই রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য এবং গাছ দিয়ে সুন্দরভাবে কাটিং করে আলাদা আলাদা আকৃতি দেওয়া হয়েছে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শ্রী বিষ্ণু বারে বারে নিয়েছেন নানান অবতার। তার মধ্যে 10টা অবতার উল্লেখযোগ্য, যেমন মৎস্য অবতার, কুম্ভ অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার। বুদ্ধ অবতার নিয়ে নানান রকম মতভেদ রয়েছে এবং 10ম অবতার হলো কল্কি অবতার। এবং আজ বিষ্ণু মন্দিরে এসে তোমাদেরকে বিষ্ণুর অবতার নিয়ে গল্প বলবো না, তা তো হয় না। এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একটা গ্রাম্য দৃশ্য, যেখানে দুজন হুকো টানছে এবং খুব সুন্দরভাবে একটা নালার মতন করা রয়েছে যার মধ্যে পদ্মফুল ফুটে রয়েছে এবং রয়েছে অনেক মাছ। এই মাছ দেখে মনে পড়লো মৎস্য অবতারের কথা। আজকে আমি তোমাদেরকে মৎস্য অবতারের গল্প বলবো। শ্রী বিষ্ণুর সবথেকে প্রথম অবতারের নাম ছিল মৎস্য অবতার। হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে যে একবার পৃথিবীকে এক বড় ভয়ঙ্কর প্রলয়ের হাত থেকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেন। ওনার একনিষ্ঠ ভক্ত ছিল মনু, যাকে কোনো কোনো জায়গায় সত্যব্রত নামেও আখ্যা দেওয়া হয়। তিনি ছিলেন গোটা মানবজাতির রাজা। একদিন তিনি স্নান করতে পুকুরে যান
এবং সেখানেই তার হাতের অঞ্জলিতে উঠে আসে একটা ছোট্ট মাছ এবং সেই মাছটা ওনাকে অনুরোধ করে যে উনি যেন সেই মাছটাকে পুকুরে পুনরায় না ফেলে দেন, কারণ পুকুরে রয়েছে অনেক বড় মাছ যারা তাকে খেয়ে ফেলবে। রাজা ছিল ভীষণ দয়ালু, তার জন্য তিনি সেই মাছটাকে নিজের কমণ্ডলে করে নিয়ে আসেন এবং পরবর্তীতে দেখা যায় সেই ছোট্ট মাছটা গোটা কমণ্ডলুর আকার ধারণ করে। সেই কমণ্ডলুটা তার জন্য ছোট পড়ে যায়। রাজা পড়েন মহাবিপদে। তিনি সেই মাছটাকে কমণ্ডলু থেকে একটা বড় পাত্রে রাখে। সেই পাত্রেও মাছটা আকারে বাড়তে থাকে। এইভাবে তিনি মাছটাকে একের পর এক বড় বড় পাত্রে রাখতে থাকেন এবং মাছটাও বড় হতে থাকে। সবশেষে দেখা যায় রাজপ্রাসাদে আর একটাও এমন বড় পাত্র নেই যেটাতে কিনা মাছটাকে রাখা যাবে। তারপরে সেই মাছটাকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে। পরবর্তীতে দেখা যায় পুকুরেও সেই মাছটা এতটা বড় হয়ে গেছে যে গোটা পুকুর সেই মাছটার জন্য কম পড়লো। তখন সেই মাছটাকে নিয়ে ফেলে দেয় সমুদ্রে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পায় মাছটা এতটা বিশাল আকার ধারণ করেছে যে সত্যি সত্যি সমুদ্রটাও সেই মাছের জন্য কম পড়ল। তখন মুনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ মাছ নয় এবং মাছের কাছে অনুগ্রহ করেন যে তিনি কে তার পরিচয় দেওয়ার জন্য। এরপর শ্রী বিষ্ণু ওনাকে দর্শন দেন এবং ওনাকে আগাম সতর্কতা জানিয়ে দেন যে ঠিক আজ থেকে 7 দিন পরে পৃথিবীতে একটা বড় প্রলয় আসছে, যার ফলে পৃথিবী থেকে সমস্ত প্রাণ নষ্ট হয়ে যাবে। এরপর শ্রী বিষ্ণু ওনাকে আদেশ দেন একটা বড় জাহাজ বানানোর জন্য এবং সেই জাহাজে থাকবে সপ্তঋষি ও তার পরিবার। এছাড়াও নিতে হবে পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ রয়েছে প্রত্যেক কটা উদ্ভিদের বীজ ও শস্যদানা। সাথে থাকবে পৃথিবীতে যত ধরনের প্রাণী রয়েছে প্রত্যেক কটা প্রাণীকুলের জোড়া, মানে একটা করে ছেলে এবং একটা করে মেয়ে, এবং সাথে থাকবেন বাসুকী নাগ। জানেন তো, প্রথমে এখানে কিন্তু শিব মন্দির ছিল না, এখানে বিষ্ণু মন্দিরই ছিল। কিন্তু যেখানে বিষ্ণু মন্দির থাকবে সেখানে যদি শিব মন্দির না থাকে তাহলে পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ হয়। তাই প্রায় অনেক বছর পরেই ত্রিপুরার মহারাজা এখানে এসে এই শিব মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে যান। এরপর যথাসময় প্রলয় আসে। রাজা মনু বা সত্যব্রত, যে নামেই আখ্যা দেন না কেন, শ্রী বিষ্ণুর কথা মতন তিনি সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। প্রলয় আসলে তিনি জাহাজে করে সপ্তঋষি ও তার পরিবার সাথে উদ্ভিদের দানা এবং প্রাণীকুলকে নিয়ে রওনা দেন সমুদ্রের পথে। যথাসময়ে শ্রী বিষ্ণু সেখানে প্রকট হন এবং তিনি বলেছিলেন বাসুকী নাগকে সঙ্গে নিতে, কারণ বাসুকী নাগকে সেখানে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। বাসুকী নাগের এক প্রান্ত ছিল জাহাজের সাথে এবং অপর প্রান্ত ছিল মৎস্য অবতারের মাথার শিংয়ের সাথে। এভাবেই শ্রী বিষ্ণু গোটা জাহাজটাকে প্রলয়ের মধ্যে দিয়ে সুরক্ষিতভাবে টেনে নিয়ে যান এবং জাহাজে উপস্থিত প্রত্যেক কটা প্রাণীকে বেদের জ্ঞান শেখান। পরবর্তীতে প্রলয় থামলে জাহাজটাকে নিয়ে যাওয়া হয় এক পর্বতের পাশে এবং সেখানে সবাই সুরক্ষিতভাবে নতুনভাবে জীবনধারণ শুরু করেন। সেখান থেকেই পৃথিবী আবার প্রাণীতে ভরে ওঠে। দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দির। ওই দিকটা হলো কেওড়াতলা মহাশ্মশানের, যেখানে কাঠে দাহ করা হয়, সেই কাজটা ওই দিকে হয়। এবং এই মন্দিরের ঠিক অপর দিকেই কেওড়াতলা মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লিটা রয়েছে। বিকেল হলেই এই মন্দিরে দেখা যায় হাজার হাজার টিয়া পাখি। এছাড়াও বিকেলবেলা যখন আলো জ্বলে ওঠে তখন মন্দিরের সৌন্দর্য যেন আরও 1000 গুণ বৃদ্ধি পায়। অনেকেই মন্দিরকে কালীঘাটের বিষ্ণু মন্দির নামেও চেনে। দুপাশে শ্মশান হওয়ায় অনবরত এখানে ছাই উড়ে আসে। সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু নতুন ইনফরমেশান দেওয়ার। আমার বলা মৎস্য অবতারের গল্প তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই বিষ্ণু মন্দিরটা তোমাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা জানতে না কলকাতার মধ্যেও এত সুন্দর একটা বিষ্ণু মন্দির রয়েছে তারা তোমরা গিয়ে ঘুরে এসো, আশা করছি ভালো লাগবে। এবং আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।